আসসালামু আলাইকুম। আজকে এমন একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিও টক শোতে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তারেক রহমান। চলুন শুনে আসি তারেক রহমান কি বলছে। আওয়ামী লীগের একটাকেও দেশে রাখবো না। প্রিয় দর্শক কথাটা শুনতে খুব ভয়াবহ মনে হচ্ছে। চলুন তার টক শো শুনে আসি, তারপর আলোচনা করবো ইনশাআল্লাহ। দেশের মানুষের সাথে কি হয়েছে এখানে মাহমুদুর রহমান সাহেব বলেছেন একটি উদাহরণ দিয়ে। ওনার প্রতি পূর্ণ সম্মান রেখে আমি বলতে চাইছি, ওনার সাথে ওনার রক্তমাখা ছবি এখনো আমার চোখের সামনে ভাসে। কাজেই ওনার সাথে কি হয়েছে আমি যেমন জানি, রুহুল আমিন গাজী সাহেবের সাথে কি হয়েছে, যেভাবে উনি মৃত্যুবরণ করেছেন জেলের মধ্যে, সেটি আমি জানি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার ৬০ লক্ষ নেতাকর্মী এবং তার থেকে আরেকটি হৃদয় বিদারক আমার জন্য হচ্ছে, সেটি হচ্ছে আমার মায়ের সাথে কি হয়েছে। কাজে এই ঘটনাগুলো যদি আমরা সকলে সবগুলোকে এক করি, তাহলে যারা দেশে ছিলেন আপনারা, তারা অবশ্যই আমার থেকে একটু বেটার ভালো জানবেন। তবে আমি একদম যে জানি না বোধহয় বিষয়টি তা নয়, আমার একটি ধারণা আছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, যে কথাগুলো প্রায় সকলেই বলে গিয়েছেন, এই কথাগুলো যদি আমরা আলোচনা করাই যাবে অনেকক্ষণ ধরে। আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন। আমি এই কথাগুলোর মধ্যে থেকে একটু সরে এসে কিছু কথা বলতে চাই। আমাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা আছে। অবশ্যই আমরা 5ই আগস্টের আগে ফিরে যেতে চাই না। আমি আমার অবস্থান থেকে যদি চিন্তা করি, আমার এক পাশে 1981 সালের একটি জানাজা, একই সাথে আমার এক পাশে 2025 সালের 31 ডিসেম্বরের একটি জানাজা, আর আমার আরেক পাশে 2024 সালের 5ই আগস্টের একটি ঘটনা। কাজে আমার মনে হয় এটি শুধু বোধহয় আমার একার জন্য নয়, যারা আমার দলের নেতা কর্মী সদস্য এবং সামগ্রিকভাবে পুরো দেশের মানুষের সামনে বোধহয় এই দুটি উদাহরণ বোধহয় সবচাইতে বাদ বিবেচনা করার জন্য সবচাইতে ভালো উদাহরণ। যে আসলে 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। প্রিয় উপস্থিতিবৃন্দ, হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি, তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। মত বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি। আজকে সেই জন্য অনেকের মুখে অনেক হতাশার কথা আমরা শুনি, কিন্তু তারপর আসার কথা হচ্ছে যে তাদের কাছে ভবিষ্যতের চিন্তাও আছে, ভবিষ্যতের পরিকল্পনা আছে। এখানে একজন বক্তা বলেছেন, পানির কথা বলেছেন। ওনার সাথে আমার কিছুদিন আগে কথা ছিল, ওনার সামনে আমি আরো বিষয় তুলে ধরেছি। আমার দেশে ফিরে আসার পরে আমি যে কবার আমার বাইরে যাওয়ার একটু বেশি সুযোগ হয়েছে, আমি সাভারে গিয়েছিলাম, আরো কয়েকটি জায়গায় গিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছে, নতুন প্রজন্ম একটি আশা দেখতে চাইছে। শুধু নতুন প্রজন্ম না, আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটি প্রজন্মই মনে হয় কিছু একটি গাইডেন্স চাইছে। আমরা যারা রাজনীতিবিদ করি, আমাদের কাছে হয়তো অনেক প্রত্যাশা, সকল প্রত্যাশা হয়তো বা পূরণ করা সম্ভব নয়, কিন্তু আমরা রাজনীতিবিদরা যদি 1971 সাল, 1990 সাল, 2004-এর 24 সালের 5ই আগস্ট এই সবগুলোকে আমাদের সামনে রেখে আমরা যদি দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করি, তাহলে নিশ্চয়ই আমার কাছে মনে হয়, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা জাতিকে একটি
সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে সক্ষম হব। আমি জানি না এটা কতটুকু রিলেটেড, একটি ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাকে চিকিৎসার জন্য এই দেশ থেকে 2008 সালে চলে যেতে হয়েছিল যুক্তরাজ্যে। 2008 সালে যাওয়ার পরে 2010 সালে সেখানে প্রথম একটি নির্বাচন আমি দেখেছিলাম। তো যেহেতু সেটি নির্বাচন ছিল, স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মী হিসাবে আমার একটা ইন্টারেস্ট ছিল। টিভির সামনে বসে আমি ডিবেট দেখছিলাম। সেখানে দুজন নেতার মধ্যে, দুটি মেইন দলের নেতার মধ্যে, লেবার এবং কনজারভেটিভ, অনেকদিন ধরে লেবার ছিল, 2010 সালে নির্বাচনে কনজারভেটিভ আসে। তো দুই দলের দুই নেতার মধ্যে একটি আলোচনা হচ্ছিল। খুব দুঃখজনক হলো, বাংলাদেশ বাদই দিলাম, শুধু ঢাকা শহরের মধ্যেই কোনো অ্যাম্বুলেন্স সার্ভিস নেই। গত 54-55 বছরে আমরা মানুষের চিকিৎসা সেবার জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস গড়ে তুলতে সক্ষম হইনি। এটি খুবই দুঃখজনক ব্যাপার। তো এই অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে দুই নেতার মধ্যে তখন কথা হচ্ছিল। খুব সম্ভবত তখন, যতটুকু আমার মনে আছে, তখন এমার্জেন্সির জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস কল করলে 20 মিনিটের মতন সময় লাগতো আসতে অ্যাম্বুলেন্সের। একজন বলছে 20 মিনিট লাগে, এটাকে আমরা 19 মিনিট করবো। আরেকজন বলছিল যুক্তি তর্ক দিয়ে যে 20 মিনিট লাগে, এটাকে আমরা 15 মিনিটে নিয়ে আসবো। অর্থাৎ একজন 1 মিনিট কমাচ্ছে, একজন 5 মিনিট কমাচ্ছে। এই কাজটি তারা তাদের জনগণের জন্যই করতে চাইছে। আমার মনে হয় এখানে যেটা একটু আগে মাহফুজ আলম সাহেব যে পানির কথাটি বললেন, খুব সঠিকভাবে বলেছেন। ঠিক এখন যেভাবে চলছে, এইভাবে যদি চলে, আমার যতটুকু ধারণা আগামী 10 থেকে 15 বছর, হার্ডলি 20 বছর পরে ঢাকা শহরে কোনো জায়গায় থেকে পানি আমরা পাবো না। আমাদের বুড়িগঙ্গা নদী সম্পূর্ণ রকম পলিউটেড, 100% পলিউটেড। শীতলক্ষা নদী 50%-এর মতন পলিউটেড। এখন মেঘনা নদী থেকে পানি আনার চেষ্টা করা হচ্ছে, আসছে বোধ একটা প্রজেক্ট কাজ হচ্ছে, কিন্তু এটার পানিও আগামী 10 থেকে 15 বছর মধ্যে পলিউটেড হয়ে যাবে। ঢাকা শহরে যে 3.5 কোটি মানুষের মতন মানুষ বাস করছে, এদের কেউ পানি পাবে না। পানির অপর নাম জীবন। সারা দেশে যদি এই সমস্যা শুরু হয়, তাহলে বিষয়টি কত ভয়াবহ হতে পারে। আমার মনে হয় এইরকম বিষয়গুলি নিয়ে বোধহয় এখন আলোচনা হওয়া উচিত, সেটি সংসদে হোক, সেটি বিভিন্ন সেমিনারে হোক। কারণ তা না হলে একটি ভয়াবহ ভবিষ্যৎ আমাদের সামনে অপেক্ষা করছে হয়তোবা, which is very unwanted. সম্মানিত উপস্থিতিবৃন্দ, একই সাথে আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের 20 কোটির মতন মানুষ এই দেশে, এবং এই দেশে 20 কোটি মানুষের মধ্যে একটি বড় অংশ হচ্ছে তরুণ সমাজের সদস্য। এই তরুণ সমাজের সদস্যদেরকে বিভিন্নভাবে আমাদেরকে উপায় বের করতে হবে কিভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেটি দেশের ভিতরে হোক, সেটি দেশের বাইরে হোক। আমরা যদি এটি সক্ষম না হই এই কাজটি করতে, তাহলে আমরা 5ই আগস্ট বলি, 90-এর আন্দোলন বলি, 1971 সালের স্বাধীনতা যুদ্ধ বলি, আমাদের মনে হয় খুব সম্ভবত প্রত্যেকটি প্রত্যাশা ধ্বংস হয়ে যাবে। এখানে একজন সংবাদকর্মী, নারী সংবাদকর্মী, নারীর নিরাপত্তা বা নিরাপত্তা নিয়ে কথা বলেছেন উনি। আমরা মনে করি নিরাপত্তা শুধু নারীর না, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে হওয়া উচিত। ছোট যদি একটি এক্সাম্পল দিই, খুব সম্ভবত বাংলাদেশে বছরে 7,000-এর মতন মানুষ, খুব সম্ভব গত বছর 7,000-এর মতন মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমার কাছে বিষয়টি খুব অস্বাভাবিক লাগে। আমার ধারণা আপনারা যদি একটু চিন্তা করেন, আপনাদের প্রত্যেকের কাছে বিষয়টি অস্বাভাবিক লাগবে। কিন্তু ঘটনাটি ঘটছে, কোনো বছর বেশি, কোনো বছর কম। এই অস্বাভাবিক ঘটনাটি কেন ঘটবে? একজন মানুষ রোড অ্যাক্সিডেন্টে অধিকাংশ ক্ষেত্রে যারা মারা যাচ্ছে, আমরা যদি তাদের সামাজিক স্ট্যাটাসটা দেখি, খুব যে অবস্থাপন্ন লোক, যারা আর্থিকভাবে সচ্ছল, তারা যে মারা যাচ্ছেন তা না। কিন্তু যে মানুষগুলো মারা যাচ্ছে, সেই মানুষরা হয়তো তাদের ফ্যামিলির অনলি আর্নিং সোর্স। মারা যাওয়ার পরে সেই ফ্যামিলিটির কি হচ্ছে? অথবা লোকটি যদি পঙ্গু হয়ে যায়, মানুষটি যদি পঙ্গু হয়ে যায়, তাহলে তার ফ্যামিলির উপরে কি হচ্ছে? এই বিষয়টি বোধহয় আমাদেরকে নজরে আনা উচিত। এরকম অনেকগুলো বিষয় আছে, যে বিষয়গুলো আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে চিন্তা ভাবনা হওয়া উচিত। এখানে শাইখ সিরাজ সাহেব বসে আছেন, ওনার একটি বিখ্যাত প্রোগ্রাম আছে কৃষি সংক্রান্ত। কৃষকদের কি অবস্থা এখন, সেই বিষয়টি বোধহয় আমাদেরকে বিবেচনা করা উচিত। উনি ভালো বলতে পারবেন। আমার যতটুকু ধারণা আছে যে
মানে সরাসরি জমিতে কৃষিকাজের সাথে জড়িত জমির মালিক এরকম কৃষকের সংখ্যা প্রবাবলি 1.5 কোটির মতন সারা বাংলাদেশে, 1,50,00,000 মতন। এর মধ্যেও ডিফারেন্ট ক্যাটাগরির কৃষক আছে। এই কৃষকদের বিভিন্ন অসহায়ত্বের নিউজ আপনাদের সংবাদপত্রে প্রকাশ হয়, বিভিন্ন সময় আপনাদের খবরেই প্রকাশিত হয়েছে, বিভিন্ন সময় সেটি ইলেকট্রনিক মিডিয়া হোক, সেটি মেইন মিডিয়া প্রিন্টেড মিডিয়াতেই হোক প্রকাশিত হয়েছে। এদের ব্যাপারে আমি আমার বিগত সরকারের কথা বলবো, আমার দলের বিগত সরকারের কথা বলবো। সেই সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এত বিশাল সংখ্যক মানুষ, যারা 20 কোটি মানুষের খাওয়া পড়ার ব্যবস্থা করছে, খাওয়ার অন্নের সংস্থান করছে, সেই এত বড় সমাজটাকে কিভাবে সাপোর্ট দেওয়া যায় তাদের হয়তো সেভাবে বলার সুযোগ নেই। এখানে আপনারা সংবাদপত্রের যারা কর্মী আছেন, আপনারা আপনাদের কিছু সমস্যার কথা বলেছেন। আপনাদের সমস্যাটা আমাদের জন্য শুনতে জানতে সহজ হয়, বিকজ আমাদের জন্য একটা ভেন্যু আছে যেখানে আমরা আলাপ করতে পারি। কিন্তু ওই কৃষকগুলো যাদের কোনো ভেন্যু নেই, যারা এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে পারছে না, তারা কিভাবে বলবে কথাগুলো? কাজে তাদের কথাটাও তো আমাদেরকে জানতে হবে। কাজে এই বিষয়গুলি, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার মনে হয় এই সকল এরকম আরো অনেকগুলো বিষয় আছে। আমরা নারীর স্বাধীনতার কথা বলছি। বেগম রোকেয়া নারীর শিক্ষার জন্য আন্দোলন করেছিলেন। মরহুমা বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষার ব্যাপারটা নিশ্চিত করেছিলেন। পরবর্তীতে আগামী নির্বাচনে ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের একটি পরিকল্পনা রয়েছে। এই যে নারীরা শিক্ষিত হয়েছে এদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। একটু আগে আমি যে ফ্যামিলি কার্ডটা বলেছিলাম, সেটির লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে সেটাই, এই নারী সমাজকে গড়ে তোলা। আমাদের হিসাব মতে বাংলাদেশে 4 কোটি ফ্যামিলি আছে। আমরা যদি পরিবার হিসাবে ভাগ করি, এবারে যে একটি পরিবারে 5 জন করে সদস্য ধরা হয়েছে। আমরা এই ফ্যামিলি কার্ডটি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাইছি, আমাদের পরিকল্পনাগুলো। কারণ এখানে একজন সাংবাদিক উল্লেখ করেছেন যে 25 তারিখে যখন আমি এসেছি, আমি একটি কথা বলেছিলাম মার্টিন লুথার কিং এর মতন, আই হ্যাভ এ ড্রিম, যেমন বলেছিল 62 বছর আগে মার্টিন লুথার কিং। আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের মধ্যে একটি অংশ আছে বাংলাদেশের যে হাফ পপুলেশন নারী, তাদেরকে ঘিরে, এবং সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ইটস নট যে একটা ফ্যামিলি কার্ড যে নারী পাবে সেটি সে সারা জীবন পাবে। একজন গৃহিণী বা একজন হাউস ওয়াইফ যে পাবেন কার্ডটা সারা জীবনের জন্য না, আমরা 5 থেকে 7 বছর দেব। এই 5 থেকে 7 বছর তাকে আমরা একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। সেটা টাকার হিসাবে হতে পারে অথবা এসেনশিয়াল ফুড আইটেমের হিসাবে হতে পারে। কারণ আমরা দেখেছি যে একজন নারী বা একজন স্ত্রীকে বা একজন গৃহিণীকে যদি একটি সাপোর্ট দেওয়া হয়, সেটি সে তার ফ্যামিলির জন্য সঠিকভাবে খরচ করে দেন একজন পুরুষ। এবং আমরা রিসার্চে দেখেছি যে যদি 5 থেকে 7 বছর দেওয়া যায়, তাহলে সে যে অর্থটা তার হাতে জমা হয়, সে মূলত 3টি কাজে খরচ করে। প্রথমত তার ফ্যামিলির স্বাস্থ্যের পেছনে, দ্বিতীয়ত তার ফ্যামিলির ছেলে মেয়েদের শিক্ষার পিছনে, তৃতীয়ত সে যে অর্থটা জমা করতে পারে সেটি সে ছোট ছোট ভাবে ইনভেস্ট করে। খুব স্বাভাবিকভাবে এইভাবে যখন সে ইনভেস্ট করা ধরবে, স্বাভাবিকভাবে তার গ্রামের লোকাল ইকোনমিটা স্ট্রেংথেন হবে, তার উপজেলার ইকোনমিটা স্ট্রেংথেন হবে, তার জেলার ইকোনমিটা স্ট্রেংথেন হবে, তার পরিবারটা শিক্ষিত এবং তার পরিবারটা যদি হেলদি হয়, এভাবে পুরো গ্রামটা হবে, এভাবে পুরো উপজেলাটা হবে, এভাবে পুরো জেলাটা, বিভাগ, একসময় গিয়ে দেশটা হবে। 4 কোটি ফ্যামিলির মধ্যে আপনারা বলতে পারেন একবারে কি দেওয়া সম্ভব কিনা? না, 4 কোটি ফ্যামিলির মধ্যে একবারে দেওয়া সম্ভব না। গ্র্যাজুয়ালি আমরা যাব। যারা প্রান্তিক, যারা যাদের যাদের নিডফুল আন্ডার প্রিভিলেজ, তাদেরকে দিয়ে আমরা শুরু করব। এই কার্ডটি আমরা, আপনারা জিজ্ঞেস করতে পারেন হয়তো কার্ডটি কাদেরকে দেবেন। আমরা কার্ডটি জেনারেল রেখেছি, ইউনিভার্সাল রেখেছি। কারণ আমরা অতীতে দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আওতায় যাদেরকে নিয়ে আসা, বিভিন্ন ক্যাটাগরি করা হয় এবং সেখানে কারাপশন দেখা দেয়। সেই জন্য আমরা এটি জেনারেল রেখেছি। এটি একজন গ্রামের কৃষকের স্ত্রী যেমন পাবে, ইমাম সাহেবের স্ত্রী যেমন পাবে, প্রাইমারি স্কুলের শিক্ষকের স্ত্রী যেমন পাবেন, ঠিক একইভাবে ডিসি সাহেবের স্ত্রীও পাবেন, এসপি সাহেবের স্ত্রীও পাবেন। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ডিসি সাহেবের স্ত্রী বা এসপি সাহেবের স্ত্রী নিশ্চয়ই ওনারা নেবেন না, কারণ ওনাদের ওটি প্রয়োজন হবে না। কারাপশনটাকে যাতে
মানে একটা স্প্রেড না করে, করাপশনটা যাতে স্বাভাবিক একটা পর্যায়ে থাকে, কিছু তো অ্যানোমালিজ হতে পারে, সেটি আমরা গ্র্যাজুয়ালি ঠিক করব। ঠিক এভাবে কৃষকদেরকে হেল্প করার জন্য আমরা কৃষি কার্ড করেছি। একটি বড় সমস্যা হচ্ছে হেলথ ইস্যু। বাংলাদেশে 20 কোটি মানুষ, আমরা স্লোগান দিয়ে হয়তো বলতে পারি যে সকলের জন্য স্বাস্থ্যর ব্যবস্থা করব, আমরা সকলকে স্বাস্থ্য সুবিধা আমরা দিব। এখানে আপনারা অনেকেই আছেন যারা আপনারা ইউকেতে গিয়েছেন, যেহেতু আমি ইউকেতে অনেকদিন ছিলাম, স্বাভাবিকভাবে আমি তাদের বিষয়টি আমার নজরে বেশি পড়েছে। তাদের ওখানে বৈধভাবে যে কোনো মানুষ থাকে, তাকে তারা পূর্ণ হেলথ সার্ভিস দেয়, সেটা যে কোনো ধরনের, সেটা বাইপাস হোক, কার্ডিয়াক হোক, ক্যান্সার হোক, সব রকম চিকিৎসা তারা দেয়। এখন আমরা কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই কাজটা করতে গিয়ে ইউকের মতন দেশগুলো, ইউরোপের যে ডেভেলপ দেশগুলো আছে, তারাও হিমশিম খাচ্ছে। তারা এখন যেটা চাচ্ছে সেটা হচ্ছে প্রিভেনশন। তারা হিসাব নিকাশ করেছে যে একজন মানুষ অসুস্থ হলে তাকে যদি হাসপাতালে নিয়ে আসা হয়, তাকে যদি ওষুধ দেওয়া হয়, ডাক্তার, নার্স, হাসপাতালের বেড সবকিছু, তাতে খরচ অনেক বেশি হয়। কিন্তু যদি প্রিভেনশন করা হয়, মানুষকে যদি সচেতন করা হয় যে এই খাবারগুলো খেও না, তাহলে তুমি কিডনি প্রবলেম হবে না, এই খাবারগুলো খেও না তাহলে তোমার হার্ট প্রবলেম হবে না, এই খাবারগুলো খেও না তাহলে তোমার ডায়াবেটিক হবে না, মানুষকে যদি এভাবে সচেতন করা যায়, তাহলে দেখা গেছে তাতে রাষ্ট্রের খরচ অনেক কমে আসে, মানুষের সুস্থ থাকে। এবং এটার বেস করে, যেহেতু ইউরোপে এই কাজটা চলছে, এটার উপরে বেস করে আমরা হেলথ কেয়ারার অ্যাপয়েন্ট করতে চাই। এবং এই হেলথ কেয়ারের অ্যাপয়েন্টের আরেকটি মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এরা যেরকম বেসিক ট্রেনিং পাওয়ার পরে গিয়ে মানুষকে সচেতন করবে, অ্যাট দ্য সেম টাইম সম্মানিত উপস্থিতিবৃন্দ, আরেকটি বিষয় বোধহয় আমাদের নজরে খুব আনা প্রয়োজন। একটি বিষয়, খুব ভয়াবহ পরিস্থিতি, মাহফুজ আলম সাহেব যেরকম পানির কথা বলেছেন, সেরকম আরেকটি ভয়াবহ পরিস্থিতি হচ্ছে যে আমাদের জনসংখ্যা যেভাবে বাড়ছে, আমরা যদি সৌদি আরব বা কুয়েতের সবগুলো তেল খনিও এখানে নিয়ে আসি, তাহলে হয়তো আমরা এই এত রিসোর্স দিয়ে আমরা এত মানুষকে সমস্যার সমাধান করতে পারবো না। সেই জন্য আমাদেরকে অবশ্যই পপুলেশন কন্ট্রোলে যেতে হবে, আমাদের দেশের জনসংখ্যাকে সীমাবদ্ধতার মধ্যে আনতে হবে। এবং সেই জন্য এই হেলথ কেয়ার যে নিয়োগ হবে, এই হেলথ কেয়ারের শতকরা 80 থেকে 85% আমরা 1 লক্ষের মতন আমাদের টার্গেট নিয়োগ করা। এই হেলথ কেয়ারের 80 থেকে 85% আমরা নারী কর্মীকে নিয়োগ করতে চাই, যাতে নারী কর্মীরা গিয়ে ঘরে ঘরে বোঝাতে সক্ষম হন যে কি জন্য প্রয়োজন হাইজিন মেনটেন করা এবং পরিবারকে সুস্থ রাখা, এট দ্য সেম টাইম পরিবারকে একটি একটি রিজনেবল সাইজের মধ্যে রাখা পরিবারের সদস্য সংখ্যা। ঠিক একইভাবে কৃষকের কথা আপনাদের সামনে বলেছি, যেই বিষয়টি আমি আপনাদের সামনে একটু আগে উল্লেখ করেছিলাম সম্মানিত উপস্থিতিবৃন্দ, সেটি হচ্ছে যে বিরাট এক তরুণ সমাজের সদস্য আমাদের আছেন। এই তরুণ সমাজের সদস্যদেরকে, সেটি গ্রামে হোক সেটি শহরে হোক, বিভিন্ন জনের বিভিন্ন কোয়ালিফিকেশন বা শিক্ষা ব্যাকগ্রাউন্ড আছে, সেটার উপরে বেস করে আমরা ভোকেশনাল টেকনোলজিক্যাল ইনস্টিটিউশনকে আমরা মডার্নাইজ করতে চাই। আমাদের ভোকেশনাল এবং টেকনোলজিক্যাল ইনস্টিটিউশন যেগুলো আছে, সেগুলোর মধ্যে প্রায় 200-250 মতন সাবজেক্ট আছে যেগুলোর এত প্রয়োজন নেই আমাদের। আমরা এর মধ্যে কিছু কাজ করেছি, প্রাইমারি কাজ করেছি, যে নর্মালি যেসব দেশে আমাদের মানুষ যেতে পারবে বা পারে, যেমন তার একটা বড় অংশ হচ্ছে মিডল ইস্ট, সেখানে কি কি কাজের স্কোপ আছে আগামী 5 থেকে 10 বছর। একটি বড় মার্কেট হচ্ছে মানুষ যাবার জন্য, দেশ থেকে স্কিল শ্রমিক যাওয়ার মতন একটি বড় মার্কেট আস্তে আস্তে তৈরি হচ্ছে জাপানে, আস্তে আস্তে তৈরি হচ্ছে ইউরোপে, ইভেন চায়নাতেও তৈরি হচ্ছে। আমরা মোটামুটি ভাবে একটি অ্যানালাইসিস করে দেখি যে কি কি ধরনের মানুষ এখানে যেতে পারে, সেটার উপর বেস করে আমরা আমাদের ভোকেশনাল ইনস্টিটিউটগুলোকে আমরা সেইভাবে মডার্নাইজ করতে চাইছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, যেহেতু আপনারা সংবাদ কর্মী, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিনে আমার সাথে বেশ কিছু বিদেশি ডিপ্লোমেট দেখা করেছেন। ওনাদের মধ্যে যে সকল দেশগুলো এই ভোকেশনাল এবং টেকনিক্যাল ইনস্টিটিউশনে ওনারা অনেক ডেভেলপ, তাদেরকে আমরা বলেছি যে আপনাদেরকে এই সাহায্যগুলো সহযোগিতা করতে হবে। ওনারা খুশি মনে আমাদেরকে বলেছেন যে ওনারা এই ব্যাপারে সহযোগিতা করবেন। আমরা যদি আমাদের ছেলেদেরকে, এই মুহূর্তে 8 থেকে 10 লক্ষ মানুষ প্রতি বছর বিদেশে যাচ্ছে, তার মধ্যে প্রায় 6.5-7 লক্ষ মানুষ মধ্যপ্রাচ্যে যাচ্ছে, কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন যে তারা যে প্রিয় দর্শক, শুনতে পারছেন তারেক রহমানের কথা। অনেকেই বলতেছে, অনেক সাংবাদিকরাই বলতেছে বিএনপি মানে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ মানে বিএনপি। আবার উনি যদি বলেই থাকে যে আওয়ামী লীগ একটাকেও এই বাংলাদেশে রাখবো না, তা কি হয়? প্রিয় দর্শক, ভিডিওটি দেখে যদি ভালো লাগে
কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।